র্যাব প্রধান বক্তব্য দিয়ে ফেলেছে। এই নিয়ন্ত্রণটা শেখ হাসিনার হাতে ছিল না, লাগামটা। এই 3 দিনের লাগামটা শেখ হাসিনার হাতে ছিল না বলে র্যাব র্যাব প্রধান বলে ফেলেছে, হ্যাঁ আমরা হেলিকপ্টার থেকে গুলি ছুরি নাই, কিন্তু আমরা টিয়ার শেল এবং গরম পানি ছুঁড়েছি আন্দোলনকে ছত্র ভঙ্গ করে দেওয়ার জন্য। ইসলামিক পলিটিক্স যখন করে কেউ, ধর্ম নিয়ে তো ব্যবসা আসলে এগুলি এক ধরনের, যারা এই ধরনের রাজনীতিগুলি, মোস্ট অফ দেম। তো সেইটার কারণে আওয়ামী লীগ আসলে ধর্মও বেচে সুযোগ পেলে আওয়ামী লীগ যা ইচ্ছা, হাসিনা ক্ষমতায় থাকার জন্য সে যা ইচ্ছা, সে হয়তো নিজের সন্তানকেও বেঁচে দিতে দ্বিধা করবে না বলে আমি মনে করি। প্রথমে বিএনপি জামাতের উপর চাপাও, বিএনপি জামাতেরটা যদি আপনি দেখেন যে খুব বেশি ওয়ার্ক করছে না, আমার সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে না যৌক্তিক, তখন কি করে আইএসআই কে নিয়ে আসো, তা সেইটাও যৌক্তিক মনে হচ্ছে না, তাহলে কি করবে, তখন তারা বলবে তুমি যদি আমাদেরকে ছাড়া থাকো, এরপরে কিন্তু যারা আসবে এটা কিন্তু আফগানিস্তান, তালেবান, মানে এরপরে তালেবান আসবে। জামাত কিন্তু তালেবান দল না। আন্তর্জাতিক রাজনীতিতে আসলে বাংলাদেশের ওই জিওগ্রাফিক্যাল অবস্থানটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই আগে থেকে জানি। যে কারণে বাংলাদেশের বন্দর নিয়ে তখন মারামারি চলছিল যে এটা চীন নিবে নাকি ইন্ডিয়া নিবে। শেষ পর্যন্ত তো এই আন্দোলনের সময়টাতে ইন্ডিয়ার থেকে যেহেতু আওয়ামী লীগ সরকার এই আন্দোলনের সময়ে বেশ কিছু সহযোগিতা নিয়েছে, মানে ইন্ডিয়ান বাহিনীর সহযোগিতা, শেখ হাসিনার পালিয়ে গিয়ে থাকার সহযোগিতা, তার অবস্থান, তার নিরাপত্তার রক্ষার জন্য যে সহযোগিতা, এগুলি নেয়ার কারণে আসলে এগুলি মংলা বন্দরটা তো ওইটার বিনিময়ে দিয়ে দিল তারা। আসলে আমি এখানে একটু আপনার কাছে জানতে চাই, অনেকেই বলছেন যে যদিও এখন এগুলো তো ডকুমেন্টেড না, যে জন্য আমরা এগুলোকে হয়তো অনেকে হয়তো গুজব বলছে, আবার মেনেও অনেক কিছু মেনেও নিচ্ছি যদি প্রমাণ সহ দেয়। উনি 3 দিন ছিলেন না বাংলাদেশে, উনি ইন্ডিয়া থেকে অফিস করেছেন, এরকম এটা এ ধরনের গুজব উঠেছে। গুজব বলবো নাকি সত্যি বলবো, আসলে এরকম কোনো সত্যতা আছে কিনা এটার পেছনে? দেখেন, মানে সত্যতা আমি জানি না, আমি নিজের আমার কাছেও কোনো তথ্য নেই। মানে ওই যে বোধহয় আপনার সাথেই কোনো এক প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল বোধহয় এই কথাটা বলে গেছেন, তার কাছে সূত্র থেকে ইনফরমেশন আছে। জিলুল ভাই মানে বোধহয় যাওয়াটার বিষয়টা ইয়ে করেছেন। আমার কাছে সূত্র নেই, কিন্তু আমি যেটা মনে করি, দেখেন আওয়ামী লীগ কিন্তু অনেক পার্সোনালাইজ অটোক্রেসির দল। শেখ হাসিনা আমি 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 দিয়েছি, আমি করেছি, আমি বললাম, এই কথাগুলি বলে, এর মধ্যে দিয়ে রাজনীতি চলে। কিন্তু ওই 3 দিনে যখন হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হলো, ছাদে নিরীহ 4 বছরের বাচ্চা রিয়া মারা গেল, তাইম মারা গেল, 11 বছরের 6 বছরের তাইম, তো এরা যখন মারা গেল হেলিকপ্টার থেকে গুলি করাতে, এটা নিয়ে সেই সময় কিন্তু আওয়ামী লীগের বক্তব্য এসছে, তখন আওয়ামী লীগের মন্ত্রীরা বক্তব্য দিয়েছে, তখন র্যাব প্রধান বক্তব্য দিয়ে ফেলেছে। এই নিয়ন্ত্রণটা শেখ হাসিনার হাতে ছিল না, লাগামটা। এই 3 দিনের লাগামটা শেখ হাসিনার হাতে ছিল না বলে র্যাব র্যাব প্রধান বলে ফেলেছে, হ্যাঁ আমরা হেলিকপ্টার থেকে গুলি ছুরি নাই, কিন্তু আমরা টিয়ার শেল এবং গরম পানি ছুঁড়েছি আন্দোলনকে ছত্র ভঙ্গ করে দেওয়ার জন্য। তো এটা কিন্তু এগুলি কিন্তু বলে ফেলেছে। দেন আবার হাসিনা যখন 3 দিন পরে ব্যাক করে এসে তার নিজের যে ন্যারেটিভ সেগুলি দিতে শুরু করলো। সে এখন মানে ওই 3 দিনের যেই ন্যারেটিভ গুলি অলরেডি আমরা জানি, যেই বক্তব্যগুলি আমরা জানি যে তারা সত্য না বললেও আধা সত্য বলেছে, কারণ তারাও নিজেরাও রাজনৈতিকভাবে শেখ হাসিনা যতটা মিথ্যাবাদী, এই মিথ্যাচার কিন্তু কারো পক্ষে করা সম্ভব না। সে জায়গায় বসে নতুন কথা বলে দিবে। সে গতকাল র্যাব প্রধানের বক্তব্যটা এসছে 2 দিন আগে, গত পরশুদিন থেকে সে প্রচার করতে শুরু করেছে হেলিকপ্টার থেকে আমি আসলে আগুন নেভানোর কথা বলে নির্দেশ দিয়েছিলাম। তো ওই 3 দিন কিন্তু সে ছিল না আসলে প্রশাসনিক কোন সিদ্ধান্তে, এটা আমরা স্পষ্ট করে বুঝতে পারি। তার অন্য যেই সহযোগীরা আছে, মানে না থাকলে উনি কোথায় ছিলেন, এটা একটা প্রশ্ন দাঁড়ায় যায়। মানে এই 3 দিন কেন ওনা থেকে নির্দেশনা আসেনি, এই প্রশ্ন খুঁজতে গেলে যখন আমাকে কেউ যখন বলে যে ওই 3 দিন তিনি আগরতলায় ছিলেন, কেউ যদি আমাকে এই গুজব না বলে কেউ আমাকে ইনফরমেশনটা দেয়, আমি কিন্তু প্রথমেই উড়িয়ে দেব না,
আমি বিচার করব, আমি অ্যানালিসিস করব যে শেখ হাসিনা আসলে এই 3 দিনে ছিলেন কিনা প্রশাসনিক কাজগুলিতে, তার প্রচারণা কেন নেই। এই 3 দিনে জুনায়েদ পলক কেন ফেসবুক স্ট্যাটাসে এসে বারবার নতুন কথা বলছে? কারণ সে প্রথমে বললো জুনায়েদ পলক, কিন্তু বলেছে ডেটা সেন্টারের কথা বলেনি। সে একটা বেইগ টার্ম ইউজ করেছিল ওই 3 দিনের সময়। শেখ হাসিনা এসে ব্যবসায়ীদের সাথে বক্তব্যে 2টা কথা বলছেন নতুন, কারণ এরা শেখ হাসিনা কিছু না বললে তো আওয়ামী লীগ আসলে তাদের কথা বলার টকিং পয়েন্ট গুলো পায়। দিলশানা আপা বলেছে যে উনি যেটা বলে সেটারই পুনরাবৃত্তি করতে থাকে ওনার। হ্যাঁ, সে তো যেটা হয় যে শেখ হাসিনা ব্যবসায়ীদের সামনে ডেকে নিয়ে বললো যে, এবং ওটা লাইভও করলো, কিন্তু তখন তার উপস্থিতি জানানোর জন্য লাইভ করা হলো, স্পেশাল লাইভ ব্যবসায়িকদের সাথে। এটা কারণ ব্যবসায়িকদের নেতাদের সাথে শেখ হাসিনা বসছে, এটা লাইভ করার কি আছে? একটা টেলিভিশন যেখানে অনলাইনই পাচ্ছে না অন্য টেলিভিশন গুলো, সময় টিভিকে আলাদা করে লাইভ, ওইটাই কিন্তু ফার্স্ট লাইভ অফ দ্য ডে, লাইভ ফর ডিউরিং দোজ 6 days, ওইটাই প্রথম লাইভ ব্যবসায়িকদের সাথে। আমি একটু যদি সেখানে বললো, আমি ইনফরমেশনটা বলি, ওইখানে কিন্তু বললো 2টা কথা, ডেটা সেন্টার ধ্বংস করে দিয়েছে, আগুন দিয়ে দিয়েছে, এবং সাবমেরিন কেবল কেটে দিয়েছে। এই যে মিথ্যাচারগুলি, এটা কিন্তু জুনায়েদ পলকও করে নাই ওই 3 দিনে। তো আমরা ধরে নিতেই পারি যে শেখ হাসিনা ওই সময় আসলে নিয়ন্ত্রণে ছিলেন না। কোথায় ছিলেন? এমন কোথাও ছিলেন যেখান থেকে আসলে তার এই নির্দেশনা দেওয়া সম্ভব ছিল না, সময়, ট্রাভেল, নানা কিছু মিলিয়ে। যে আমি আসলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মনে এসেছিল, আমি ভুলে গেছি। আমি দিলশানা পারুল, আপনার কাছে আমি মনে পড়লে আবারও আসবো ভাস্কর আপনার কাছে। আমি দিলশানা পারুল আপনার কাছে আমি আরেকটা কথা বলতে চাই খুব মজা করে। কালকে আমাকে একজন একটা ডেটা শেয়ার করেছে যে আমরা বলে বিএনপির লোকেরা বলে যে দেশ হয়ে যাবে, জামাত আফগানিস্তান তালেবান হয়ে যাবে। তো এই আফগানিস্তান তালেবান হয়ে যাবে আওয়ামী লীগ গভর্নমেন্ট ছেড়ে দিলে, তখন আমি একটা বক্তব্য বলেছিলাম যে আসলে আফগানিস্তান, ইরান, এই দেশগুলোর সাথে বাংলাদেশের কোনো পার্থক্য নেই এই মুহূর্তে। এই 3টা দেশই স্বৈর শাসকেরা শাসন করছে। এই 3 দেশেই গণতন্ত্রের কোনো উপস্থিতি আমরা দেখি না, বাংলাদেশ, আফগানিস্তান, ইরান। এবং এই 3 দেশের কেউ কেউ ধর্মকে তাদের টুল হিসাবে ইউজ করতেছে। বাংলাদেশে বাড়তি একটা টুল আছে ইউজ করে, একটা হলো মুক্তিযুদ্ধর কার্ড খেলে তারা, এবং আরেকটা হলো কিন্তু সেই ধর্মই। কারণ দেখেন, আমরা জামাত, শিবির, বিএনপি আসলে, ক্ষমতায় আসলে এই দেশ আফগানিস্তান হয়ে যাবে, এইসব কথা বলি, কিন্তু এই মুহূর্তে যদি আপনি বিবেচনা করেন জোটগতভাবে সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু তাদের সাথে বেশিরভাগ মৌলবাদী ইসলামিক সংগঠনগুলি দেশে যারা রাজনীতি করার চেষ্টা করে তাদেরকে কিন্তু আওয়ামী লীগের সংগঠনের সাথে বেশি, 90% দল আছে আওয়ামী লীগের সাথে এই মুহূর্তে দেশে এক্সিস্টিং ইসলামিক পলিটিক্স করা দল। এখন ইসলামিক পলিটিক্স যখন করে কেউ, ধর্ম নিয়ে তো ব্যবসা আসলে এগুলি এক ধরনের, যারা এই ধরনের রাজনীতিগুলি, মোস্ট অফ দেম। তো সেইটার কারণে আওয়ামী লীগ আসলে ধর্মও বেচে সুযোগ পেলে আওয়ামী লীগ যা ইচ্ছা, হাসিনা ক্ষমতায় থাকার জন্য সে যা ইচ্ছা, সে হয়তো নিজের সন্তানকেও বেঁচে দিতে দ্বিধা করবে না বলে আমি মনে করি। সেনাপ্রধান এখন দলীয় সেনাপ্রধান, বাংলাদেশে দলবাজি করা ছাড়া প্রশাসনিক কোনো কাঠামোয়, আইন, নির্বাহী, প্রতিরক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মানে যেই বিচারক, বিচারপতি, প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, কোথাও কোনো নিয়োগ আওয়ামী লীগ, শেখ হাসিনা এখতিয়ার ছাড়া, মানে তাদের রেফারেন্স ছাড়া কোনো জায়গায় কোনো নিয়োগ হয় না। আমি একদম স্পষ্ট করে বলে দিতে পারি, আগামী 4 টার্মেও হয়তো আওয়ামী লীগ কাদেরকে সেনা প্রধান বানাবে তার একটা তালিকা নিজেদের মধ্যে করে নিয়ে তারপরে তারা বাকি প্রমোশনগুলি দিয়েছে। ওয়াকার সাহেবকে দেওয়ার আগে, এর আগে আজিজ সাহেবের পরে মাঝখানে ছিলেন, ওনার নাম কি ছিল আমি ভুলে গেছি, ওয়াকার, এই পুরো ব্যাপার, হ্যাঁ। তো এরা কিন্তু সবাই আসলে আওয়ামী লীগের দলবাজি করে আসাই সেনাবাহিনীর সদস্যই ছিল ওই অংশের, এবং তাদেরকে সব জায়গায় সবার নিয়োগ হচ্ছে দলবাজিতে।
তো সুতরাং এইখানে খুব স্বাভাবিক আমাদের সেনা প্রধান দলের পক্ষেই কথা বলবে। এই সেনা প্রধান আসলে দেশের যেই সেনা প্রধান আমরা আশা করি যেই সেনা প্রধানকে আমরা দেখতে চাই সেই সেনা প্রধান আসলে এখন এক্সিস্ট করে না, তাদের অস্তিত্ব নাই। সেনা প্রধান আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। এখন আপনি পুলিশ প্রধানের আইজির কথা শুনেন, একই টোন পাবেন। আপনি র্যাব প্রধানের কাছে যান, একই টোন পাবেন। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে যান, বিভিন্ন চ্যান্সেলরদের কাছে যান, তারাও একই টোনেই কথা বলবে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও একই টোনে কথা বলে। না, উনি তো সবসময় বলেন, সেখানে কিন্তু এখন যিনি মানে দায়িত্বে আছেন বিচারপতি, তিনিও তো বলছেন। এই কারণে আমার বক্তব্য হলো হাসিনার যে, বিশেষ করে আমি অবাক হয়েছি সাংবাদিকদের বিষয়ে, যাদের থেকে আমরা তথ্য জানার বিষয় আর কি। তো সেই সাংবাদিকরা, আমরা কিন্তু যেই হারে নিউজ হওয়ার কথা ছিল ইন্টারনেট আসার পরে, সেই তথ্যগুলো কিন্তু আমরা সেভাবে পাইনি পত্রিকা জুড়ে। মিডিয়াগুলি তো নিয়ন্ত্রিত বহুদিন ধরে, বাদে দিলাম। মিডিয়াগুলি তো নিয়ন্ত্রিত। আপনি দেখেন ওইখানে প্রেস ক্লাবের সভাপতি ফরিদে ইয়াসমিনের বক্তব্যটা আপনি শুনেছেন? মানে সে প্রধানমন্ত্রীর প্রশংসা, আপনি এই করেছেন সেই করেছেন বলতে গিয়ে মূল কথায় ঢুকতেই পারে নাই, ফুটেজ মানে কভার করতে পারে নাই আর কি বলতে গিয়ে, তারপরেই সরিয়ে গেছে ওইটা। নঈম নিজাম, এগুলো তো 5-4টা। নঈম নিজাম চাকরি করেন হলো, ওনাদের কথা বলে শুধু শুধু আমাদের টাইম লস, মানে আমি মনে করি এখন এগুলি শুনলে লস। আমার খুব ইউনিভার্সিটি সময়কার আমার বন্ধুই বলা যায়, এক সময় আমরা একসাথে অনেক আড্ডা মেরেছি, শাকিল আহমেদ 71-এর। সে তো নতুন আইএসআই তথ্য দিয়ে দিল, মানে আইএসআই নামটা উল্লেখ না করে সে বলছে বিদেশি আরেকটি শক্তির উপস্থিতি আমি টের পেয়েছি। তো এই যে বলার ধরন, এগুলি তো আসলে ওই যে কিছু না পেলে প্রথমে বিএনপির জামাতের উপর চাপাও। বিএনপি জামাতেরটা যদি আপনি দেখেন যে খুব বেশি ওয়ার্ক করছে না, আমার সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে না যৌক্তিক, তখন কি করে আইএসআই কে নিয়ে আসো, তা সেইটাও যৌক্তিক মনে হচ্ছে না, তাহলে কি করবে? তখন তারা বলবে তুমি যদি আমাদেরকে ছাড়া থাকো, এরপরে কিন্তু যারা আসবে এরা কিন্তু আফগানিস্তান, তালেবান। মানে এরপরে তালেবান আসবে, জামাত কিন্তু তালেবান দল না। মানে আমি জামায়াত ইসলামের রাজনৈতিক ইতিহাস যদি বিবেচনা করি, জামায়াত ইসলামীর সাথে এই বর্তমানে যেই আইসিস এবং তালেবানি শাসন চলছে, এদের সাথে রাজনৈতিক মিলগুলো আমরা খুব পাবো না জামায়াত ইসলামীর সাথে। মানে সেই জামায়াত ইসলামীর ফাউন্ডার যে আবুল আলা মওদুদির সময় থেকেই যদি আমি রাজনৈতিক সম্পর্কগুলি বিবেচনা করি, জামায়াত ইসলামী ধর্মকে নিয়ে রাজনীতি করে, দ্যাটস আ ডিফারেন্ট কেস, কিন্তু সে তালেবান না। তো এগুলিকে যে বানানো, বা পারুল যেটা বলো জঙ্গিবাদের বিষয়ে, কালকে রাতে আমার একজনের সাথে কথা হচ্ছিল, আর আমি নিজেও কিছু জানি যে আমি বাংলাদেশেই ছিলাম সেই সময়টায়, আমি খুব বেশি দিন হয় না এখানে আসছি, ইউকেতে আসছি। তো বাংলাদেশে থাকতে যে 1-2 জনকে ধরেছে হলো এক জায়গায়, মানে আমি স্পষ্ট করেই বলি, 21 টেলিভিশনের সামনে রিসেপশন থেকে 2 জন ছেলেকে ধরে জঙ্গি সন্দেহে। 3 দিন পরে, মানে আমি ওই দিন 21 টেলিভিশনে প্রেজেন্ট, মানে আমি তখন কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতাম বলে আমার টেলিভিশন গুলিতে যেতে হতো, টেলিভিশনের যারা প্রোগ্রাম ডিজাইনার তাদের সাথে আমার যাই, সেই সময় আমি নিজে দেখেছি ওই 2 জনকে ধরা হয়েছে। এবং 3 দিন বা 4 দিন পরে ওই ছেলেগুলিকে আশুলিয়াতে মারা হয়েছে, এই আস্তানায় গোপন করে ক্রস ফায়ার, মানে তাদের সাথে বন্দুক যুদ্ধের একটা পর্যায়ে মারা যায়, এরকম করে বলা হয়েছে। কোথেকে জানলাম? ওই 21 টেলিভিশনের যে সিকিউরিটি চিফ, তার সাথে আমার নিজের কথা হয়েছিল সেই সময়, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন এটা। তো এগুলি তো করেছে, মানে বাংলাদেশে এই জঙ্গি প্যানিক, কোনো ইন্ডিয়ার সাথে কোনো একটা অনৈতিক চুক্তি করছে, তখন তারা একটা এক সময় এটা করতো, কিন্তু বাংলাদেশে আমি একদম স্পষ্ট করে বলে দিতে পারবো ফেস বাই ফেস, আমার কাছে ডেটা যেগুলো আছে, যে সিলেটে যখন একটা জায়গায় একটা জঙ্গি আস্তানাতে বাংলাদেশের এই কাউন্টার সিটিটিসি অমুক তমুক গিয়ে উদ্ধার করেছে, সেই সময়টা ইন্ডিয়ার সাথে একটা চুক্তি চলতেছে, অনৈতিক চুক্তি। মানে বাংলাদেশ সরকার সবসময় তার ব্যর্থতা, তার যেই দুর্নীতি, তার যেই গণবিরোধী
যে অ্যাক্টিভিটি গুলি আছে এগুলি ঢাকার জন্য 2022 সাল পর্যন্ত এই